রেলওয়ে চুপচাপ বসে নেই, রীতিমতন তাণ্ডব শুরু করেছে, তাই আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না। এই সবেমাত্র গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি শেষ হয়েছে, আর ইতিমধ্যেই আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তাই আমরা গ্র্যাজুয়েট লেভেল 2025-এর এনটিপিসির যেই কোনো বেস্ট বেস্ট কোয়েশ্চেন্সগুলো বাছাই করে নিয়ে এসেছি, যেই প্রশ্নগুলো তোমার মনে হচ্ছিল কঠিন, তুমি ছেড়ে দিয়ে এসছো, সেই প্রশ্নগুলো আজকে এখানে করব। 2025 আরআরবি এনটিপিসির বেস্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, ভারতের কেরালার নেমামে অবস্থিত একটা মন্দির, মন্দিরটার নাম হচ্ছে নিরমকার। এই নিরমকার মন্দিরটির নিম্নলিখিত কোন স্টাইলে তৈরি? এই কোয়েশ্চেনটা টাফ বলে মনে হয়েছিল অনেকের, কিন্তু উত্তরটা হবে অপশন নাম্বার সি, সন্ধ্যারা স্টাইল। কাকে বলে এই সন্ধ্যারা স্টাইল? সন্ধ্যারা স্টাইল হচ্ছে, দেখো এটা একটা মন্দিরের আর্কিটেকচার রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রথমে যে এন্ট্রি পয়েন্টটা, যেখান থেকে আমরা প্রবেশ করব, সেই যে জায়গাটা, এটাকে বলা হয় আরাধা মণ্ডপ। আরাধা মণ্ডপ বা অর্ধ মণ্ডপ। এই অর্ধ মণ্ডপ থেকে যখন আমরা আরেকটু এগিয়ে যাব, এই যে মিডল পোর্শন, যেখানে দাঁড়িয়ে তুমি দেবীকে বা দেবতাকে নমস্কার করো, সেইটাকে বলা হয় মণ্ডপা, ঠিক আছে। মণ্ডপা। আর যেখানে দেবদেবীর মূর্তি রাখা থাকে, সেটাকে বলা হয় গর্ভগৃহ। অলরেডি পরীক্ষায় কিন্তু এসেছিল, গর্ভগৃহ কাকে বলে? যেখানে দেবীর বা দেবতার মূর্তি থাকে। দেবতার মূর্তি গর্ভগৃহর মাথার উপরে, এইটা হচ্ছে শিখরা, এই পোর্শনটা হচ্ছে শিখরা। শিখরের মাথায় যে কলসির মতন যেটা, সেটা হচ্ছে আমলকা বলা হয়, ঠিক আছে। আর ওপরে রয়েছে হচ্ছে তোমার কলস। তো একটা স্ট্রাকচার মনে করবে, খুব গুরুত্বপূর্ণ, জিজ্ঞেস করবে গর্ভগৃহ কি জিনিস, অর্ধমণ্ডপ কি জিনিস, মণ্ডপ কি জিনিস, শিখরা কি জিনিস, আর আমলকা কি জিনিস, ঠিক আছে। এবার এই যে গর্ভগৃহ, তার চারিদিকে দেখবো অনেক মন্দিরে কি থাকে, প্রদক্ষিণ করার জায়গা থাকে। তো প্রদক্ষিণ করার জায়গা যেই মন্দিরে থাকে, সেই ধরনের স্টাইলকেই বলা হয় হচ্ছে তোমার সন্ধ্যারা টাইপ। তাই এই মন্দিরটা হচ্ছে সন্ধ্যারা টাইপ, যেখানে হচ্ছে তোমার হচ্ছে কি করা হয়, প্রদক্ষিণ করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, যে আরেকটা হচ্ছে তোমার নিরান্ধারা টাইপ। নিরান্ধারা টাইপ মানে এখানে কোনো ধরনের প্রদক্ষিণের জায়গা থাকে না, এখানে প্রদক্ষিণের জায়গা থাকে না, এখানে প্রদক্ষিণের জায়গা থাকে, ঠিক আছে। সর্বতোভদ্র। সর্বতোভদ্র যেই স্টাইলটা রয়েছে, টাইপটা রয়েছে, এই টাইপটা হচ্ছে এখানে যে গর্ভগৃহ থাকে, গর্ভগৃহের যে দেবতা থাকে, এখানে একটা এন্ট্রি পয়েন্ট না, চারদিকে চারটে এন্ট্রি পয়েন্ট, মানে ইস্ট ওয়েস্ট, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, চারিদিকে চারটে গেট থাকবে বা চারটি তোমার দরজা থাকবে। মনে করা হয় এইটা হচ্ছে শুভ, চারদিক থেকে দেবতাকে তোমার হচ্ছে দেখা যায় বা দর্শন করা যায়, সেইগুলোকে, সেই স্টাইলটাকে বলা হয়েছে তোমার সর্বতোভদ্র টাইপ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে, 6 থেকে 5ই মার্চ পর্যন্ত 2025 সালের বার্লিনে একটি প্রধান পর্যটন মেলা অনুষ্ঠিত হয়েছে। পর্যটন মেলা, এটা কোনটা? উত্তর হবে অপশন নাম্বার এ, আইটিবি বার্লিন। তারপরে 3 নম্বর বলছে, ভারতের ওড়িশার খণ্ডগিরির কোন গুম্ফা 24 জন তীর্থঙ্করের খোদাই করার জন্য পরিচিত? মানে হচ্ছে তোমার তীর্থঙ্করের চিত্র রয়েছে এখানটাতে, কোন গুম্ফার মধ্যে? আমরা জানি উদয়গিরি খণ্ডগিরি ওড়িশার ভুবনেশ্বরে থাকে। কোথায় থাকে? ভুবনেশ্বর, ঠিক আছে। তো ওড়িশার ভুবনেশ্বরে রয়েছে উদয়গিরি খণ্ডগিরি, সেখানে রয়েছে অপশন নাম্বার এ, ত্রিশলা গুম্ফা। এই ত্রিশলা গুম্ফার মধ্যে 24 জন তোমার জৈন কে দেখা যায়, পণ্ডিতকে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওইখানেই রয়েছে তোমার বরাভুজি গুম্ফা। এই বরাভুজি গুম্ফা মানে হচ্ছে 12টি হাত বা ভুজ বিশিষ্ট, 12টি হাত বা ভুজ বিশিষ্ট এক দেবী দেখা যায়। এই দেবীর নাম অনুসারে রাখা হয়েছে বড়ভুজি গুম্ফা। অনেকে মনে করা হয় এই যে বড়ভুজি গুম্ফা, যে 12টা হাত বিশিষ্ট দেবী, ইনি হচ্ছেন হচ্ছে দেবী দুর্গার মূর্তি আর কি, ঠিক আছে। আচ্ছা, হাতি গুম্ফা, এটা হচ্ছে হাতি গুম্ফা লিপি পাওয়া গেছে। হাতি গুম্ফা মানে হচ্ছে এই গুহার সামনে একটা হাতির মূর্তি রয়েছে, সেই হাতির মূর্তির অনুযায়ী হচ্ছে নামটা দেওয়া হচ্ছে হাতি গুম্ফা। আর এই হাতি গুম্ফাতেই হচ্ছে তোমার খারবেল খারবেল কলিঙ্গরাজ খারবেলের শিলালিপি পাওয়া গেছিল, যেখানে হচ্ছে 17টা লাইন ছিল। আর এই 17টা লাইন লেখা ছিল হচ্ছে প্রাকৃত ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজ মনে রাখবে, প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড হচ্ছে লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি, ঠিক আছে, ব্রাহ্মী লিপি। চলো তারপরে, প্রিপারেশন তো অনেক দিন করছো, চাকরি কি পেয়েছো?
সরকারি চাকরি সমুদ্রের মতন সিলেবাসে হাবুডুক হওয়া ছাড়ো, আমাদের অভিজ্ঞ এবং বিষয়ভিত্তিক স্যার এবং ম্যাডামেরা তোমাদের এই সমুদ্রের মতন সিলেবাসকে নির্দিষ্ট সময়ে সমাপ্ত করিয়ে দেবে। এখানে ফ্লোচ্যাট, স্টোরি, ট্রিক্স, গল্প ইত্যাদির মাধ্যমে তোমাদের বোরিং যে সিলেবাস সেটাকে সহজ করে দেবে, পড়াশোনা বোঝা মনে হবে না, মজার বলে মনে হবে। তাই প্লে স্টোরে যাও, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাও। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত 2022 সালের ডিসেম্বর পর্যন্ত কোন ভারতীয় রাজ্যে বিশেষ করে ঝুঁকিপূর্ণ উপজাতি গোষ্ঠী, মানে যেটাকে বলা হয় পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ এর জন্য শ্রেণীবদ্ধ করা হয়েছে। মানে এই চারটে অপশনের মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি পিভিটিজি মানে পার্টিকুলার ভালনারেবল ট্রাইবাল গ্রুপ দেখা যায়? এই কোশ্চেনটাও এসেছিল, কিন্তু উত্তর হবে অপশন নাম্বার সি, ওড়িশাতে। ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় সব থেকে ম্যাক্সিমাম কোন স্টেটে তোমার উপজাতির সংখ্যা বেশি, তাহলে উপজাতির সংখ্যা বেশি হচ্ছে মধ্যপ্রদেশে। পার্সেন্টেজ ওয়াইজ যদি বলে তাহলে বলবে হচ্ছে মিজোরামে। স্টেটের মধ্যে হচ্ছে তোমার মিজোরামে হচ্ছে তোমার উপজাতির সংখ্যা বেশি পার্সেন্টেজ ওয়াইজ। ঠিক আছে। আচ্ছা, আর মধ্যপ্রদেশে হচ্ছে সব থেকে বেশি। আচ্ছা, সব থেকে বেশি যে উপজাতি হচ্ছে সেটা হচ্ছে তোমার ভিল উপজাতি হচ্ছে ভারতবর্ষের নাম্বার ওয়াইজ সব থেকে বেশি রয়েছে। ঠিক আছে, সব থেকে বেশি রয়েছে ভিল উপজাতি। আর একটা মনে রেখো, টোটো উপজাতি দেখা যায় হচ্ছে পশ্চিমবঙ্গের, এটাও একটা ভালনারেবল উপজাতির মধ্যে রয়েছে, সংখ্যা কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। আচ্ছা বেশ, আরেকটা হচ্ছে তোমার চেঞ্চু, মনে রেখে দেবে চেঞ্চু উপজাতি, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড হচ্ছে তেলেঙ্গানাতে অবস্থিত। চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন বলছে 2025 সালের মার্চ মাসে ড্যাশে ভারতের প্রথম অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা কারখানা স্থাপিত হয়েছিল, যার জন্য হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে হিসেবে পালন করা হয় বা দিবস হিসেবে পালন করা হয়। তো ভারতের প্রথম অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্থাপিত হয়েছিল কোশিপুর, এটা কলকাতাতে অবস্থিত, বা কাশীপুর, কলকাতাতে স্থাপিত হয়েছিল 1802 সালে। কত তারিখ? না 17ই মার্চে। ঠিক আছে, 17ই মার্চ। তো মার্চ মাসে 17 তারিখে স্থাপিত হয়েছিল 1802 সালে ভারতের প্রথম অর্ডিন্যান্স ফ্যাক্টরি কাশীপুরে। আর সেই জন্যই এই দিনটাতে পালন করা হয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে। চলো তারপরে বলছে 2025 সালের এপ্রিল মাসের হিসেব অনুযায়ী ভারতের কতটি স্থানে রিজার্ভ ব্যাংকের অফিস রয়েছে? ভারতবর্ষের কতগুলো রিজার্ভ ব্যাংকের অফিস রয়েছে? পুরো টোটাল ভারতবর্ষের কথা বলছে। তো রিজার্ভ ব্যাংক টোটাল রয়েছে ভারতবর্ষে 33টা, কিন্তু হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে মুম্বাইতে। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে রয়েছে। এবং স্থাপিত হয়েছিল, মনে রাখবে, 1935 সালের 1 এপ্রিল স্থাপিত হয়েছিল। তখন এটার হেডকোয়ার্টার কোথায় ছিল? তখন এটার হেডকোয়ার্টার ছিল কলকাতা। ইয়েস, কলকাতাতে ছিল হচ্ছে প্রথম 1935 থেকে 37 পর্যন্ত। তারপরে 1937 সালে এটাকে বম্বেতে শিফট করিয়ে নেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এই আরবিআই মানে হচ্ছে তোমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ বা জাতীয়করণ হয় হচ্ছে, ডেটটা মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দেয়, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার 1949 সালের 1 জানুয়ারি হচ্ছে তোমার জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন হয়েছিল। ঠিক আছে। প্রথম যে ছিলেন তার নাম হচ্ছে ওসবর্ন স্মিথ, তিনি হচ্ছেন প্রথম গভর্নর ছিলেন। ওকে, বেশ। চলো তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী বলছে দিল্লিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মানে হচ্ছে ইউজিসির কথা বলছে। ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কতগুলো অফিস রয়েছে দিল্লিতে? হেডকোয়ার্টার দিল্লিতেই, আর দিল্লিতে রয়েছে 3টে অফিস। দিল্লিতে ইউজিসি 3টে অফিস রয়েছে। আর এই যে ইউজিসি, এটা হচ্ছে হেডকোয়ার্টার কোথায়? দিল্লিতে।
স্থাপিত হয়েছে 1953 সালে। 1953 সালে স্থাপিত হয়েছিল, কিন্তু স্ট্যাচুটরি বডি বা হচ্ছে বিধিবদ্ধ বা আইনিভাবে স্থাপিত হয়েছে, বিধিবদ্ধ মনে রাখবে, বিধিবদ্ধ হয়েছে 1956 সালে। 1956 সালে বিধিবদ্ধ হয়েছে, ঠিক আছে। চলো তারপরে মনে রাখি, বলছে জানুয়ারি মাসে 2025 তারিখ অনুযায়ী ইউনেস্কোর 24শে জানুয়ারি 2025 তারিখের ইউনেস্কো কোন বিশ্বব্যাপী দিবসটি পালন করছে? তো 24শে জানুয়ারি কোন দিবস পালন করা হয় এর মধ্যে? ওয়ার্ল্ড সায়েন্স ডে, ইন্টারন্যাশনাল ডে অফ পিস, ইন্টারন্যাশনাল হেরিটেজ ডে, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। তো অপশন নাম্বার ডি হবে, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন পালন করা হয় হচ্ছে তোমার 24শে জানুয়ারির 2025 তারিখে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। আচ্ছা, ন্যাশনাল এডুকেশন ডে এর সাথে মনে রেখে দিও, ন্যাশনাল এডুকেশন ডে এটা ইন্টারন্যাশনাল, তো আমাদের ন্যাশনাল যেটা ন্যাশনাল এডুকেশন ডে হচ্ছে তোমার 11th নভেম্বর পালন করা হয়, ঠিক আছে। কেন, কি স্পেশাল এই 11th নভেম্বরে? 11th নভেম্বরে স্পেশাল হচ্ছে আমাদের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। আবুল কালাম আজাদের বার্থডে, ঠিক আছে, আবুল কালাম আজাদের হচ্ছে বার্থডে। ওয়ার্ল্ড সায়েন্স ডে এটা পালন করা হয় 10th নভেম্বর। কবে? না, 10th নভেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড সায়েন্স ডে। এর সাথে মনে রাখতে হবে যে ভারতের আমাদের ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় সায়েন্স ডে সেটা হচ্ছে তোমার পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি কেন পালন করা হয়? তার কারণ 1928 সালে এই দিনই হচ্ছে সিভি রমন রমন এফেক্ট আবিষ্কার করে। রমন এফেক্ট, ঠিক আছে, রমন এফেক্ট আবিষ্কার করে, সেই জন্য এই দিনটাকে হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, এই যে রমন এফেক্ট আবিষ্কার করে 1928 সালে, তো সেই দিন হচ্ছে মানে রমনের সাথে, সিভি রমনের সাথে তার একজন সহকারী ছিলেন, নাম হচ্ছে কে এস কৃষ্ণান। কি নাম বললাম? কে এস কৃষ্ণান। কে এস কৃষ্ণান, এই কে এস কৃষ্ণানকে হচ্ছে তোমার প্রথম 1958 সালে দেয়া হচ্ছে, কি দেয়া হচ্ছে? 1958 সালে দেয়া হচ্ছে প্রথম শান্তি স্বরূপ ভটনাগর প্রাইজ। প্রথম শান্তি স্বরূপ ভটনাগর প্রাইজ, ঠিক আছে, শান্তি স্বরূপ ভটনাগর প্রাইজ দেয়া হয়েছে। আর এটা হচ্ছে তোমার সায়েন্সে দেওয়া হয়, বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়, বিজ্ঞান ক্ষেত্রে দেয়া হয় হচ্ছে কে এস কৃষ্ণান প্রথম পেয়েছেন শান্তি স্বরূপ ভটনাগর প্রাইজ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর, বলছে ত্রিমূর্তি এই ভাস্কর্যটি কোথায় রয়েছে? নিম্নলিখিত কোন কেবে? ইলোরা কেব, কারলা কেব, এলিফেন্টা কেব নাকি হচ্ছে অজন্তা কেব? কোন কেবে দেখা যাচ্ছে ত্রিমূর্তি? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তিন মূর্তির এই ভাস্কর্যটা পাওয়া গেছে কোন কেবে বা কোন গুহতে? উত্তর হবে অপশন নাম্বার সি, এলিফেন্টা কেব। এটা রয়েছে মহারাষ্ট্রে, প্রত্যেকে জানি আমরা মহারাষ্ট্রে রয়েছে। পরীক্ষায় জিজ্ঞেস করবে 100% একেবারে যে এই কেভটা কোথায় পড়ে, উত্তর দেবে এলিফেন্টা আইল্যান্ড বা ঘোরাপুরি আইল্যান্ড। ঘোরাপুরি আইল্যান্ড, ঠিক আছে, ঘোরাপুরি আইল্যান্ডে পরে হচ্ছে এলিফেন্টা কেভ, আর এখানেই হচ্ছে এইটা পাওয়া গেছে। অজন্তা কেভ এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এখানে হচ্ছে জাতকার ছবি পাওয়া যায়, জাতকা চিত্র বা পেইন্টিং, জাতকার পেন্টিং পাওয়া যায়। প্রশ্ন জিজ্ঞেস করবে জাতকা পেন্টিং কি রিলেটেড? বুদ্ধের জন্মসূত্র মানে জন্মের কথা বলে, গৌতম বুদ্ধের জন্মের কথা বলে জাতকা, গৌতম বুদ্ধের জন্মের কথা বলে হচ্ছে তোমার এই জাতকা পেন্টিং, ঠিক আছে। চলো, কারলা চৈত্র কি জন্য বিখ্যাত? কারলা চৈত্র বিখ্যাত হচ্ছে, কারলা চিত্র এটা হচ্ছে সাতবাহনরা তৈরি করেছিল, সাতবাহনরা তৈরি করেছিল, তার মানে মহারাষ্ট্রে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে, সাতবাহন রাজারা তৈরি করেছিল। কোন ধর্মের সাথে যুক্ত? বুদ্ধিস্ট,
বুদ্ধিস্টদের সাথে যুক্ত হচ্ছে তোমার এই কারলা চৈত্র। ইলোরা কেভ, ইলোরা কেভে অবস্থিত হচ্ছে খুব বিখ্যাত কৈলাসনাথ মন্দির, কৈলাসনাথ মন্দির বা টেম্পেল, ঠিক আছে? কৈলাসনাথ টেম্পেল অবস্থিত। কারা তৈরি করেছিল? রাষ্ট্রকূটরা। নাম হচ্ছে কি? কৃষ্ণ ওয়ান, কৃষ্ণ ওয়ান এই মন্দিরটাকে তৈরি করেছিল। মানে তোমার হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় মনোলিথিক আর্কিটেকচার, এটা মনোলিথিক আর্কিটেকচার ইলোরা কেভ। এটাও হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, ঠিক আছে? চলো পরবর্তীতে যাচ্ছি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের শহরের জনসংখ্যার কত শতাংশ বস্তিতে বসবাস করে? মানে ভেবে দেখেছো, এখনো ভারতবর্ষের একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ হচ্ছে বস্তিতে বসবাস করছে শহরের, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হবে। 17.4% মতন এখনো বস্তিতে বসবাস করে, তাহলে হিউজ একটা নাম্বার, ঠিক আছে? এর সাথেই মনে রেখে দেবে 2011 সেন্সাস অনুযায়ী ভারতের পপুলেশন গ্রোথ রেট বা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার 17.64% বা 6%, 17 বৃদ্ধির হার। আর যদি জিজ্ঞেস করে যে ওয়ার্ল্ড পপুলেশনের কত পার্সেন্টেজ ভারতবর্ষে রয়েছে, তাহলে 17.5% রয়েছে হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশনের মধ্যে ভারতবর্ষে এখন বসবাস করছে, ঠিক আছে? কিন্তু ভারতবর্ষে ল্যান্ড রয়েছে, ক্যাপচার করেছে মাত্র হচ্ছে তোমার 2.4%। সারা ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে 2.4% হচ্ছে ল্যান্ড রয়েছে, জনসংখ্যা হচ্ছে এত রয়েছে, ঠিক আছে? আর চলো তারপরে পরবর্তী 2024 সালের ডিসেম্বরে কোন দিনটি ডক্টর বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার অবদানের প্রতি সম্মান প্রদর্শন করছে? ডিসেম্বরে কোন দিবসটা পালন করা হয়? ডিসেম্বরে পালন করা হয় বি আর আম্বেদকরের অপশন নাম্বার এ মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করা হচ্ছে, ঠিক আছে? মহাপরিনির্বাণ দিবস। তো যখনই বি আর আম্বেদকরের নাম আসবে তখনই তোমাকে এই কোশ্চেনগুলো বা এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। যেমন মাথায় রাখবে যে ডক্টর বি আর আম্বেদকর ভারতরত্ন পেয়েছিল, কত সালে পেয়েছিল? ভারতরত্ন, ভারতরত্ন পেয়েছিল 1990 সালে, ঠিক আছে? বুঝে গেলাম। ডক্টর বি আর আম্বেদকর মৃত্যুর পরে তার যে সমাধিটা কোথায় রাখা আছে? উত্তর দেবে চৈত্যভূমি, 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 ঠিক আছে? আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবে এখানে যে ডক্টর বি আর আম্বেদকর কোন ধর্ম নিয়েছিলেন? বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম অ্যাকসেপ্ট করেছিলেন পরবর্তীতে, বৌদ্ধ ধর্ম, ঠিক আছে? আর কি মনে রাখবে, ইনি হচ্ছেন জওহরলাল নেহেরুর যে প্রথম ক্যাবিনেট তৈরি হয়েছিল বা মন্ত্রী সভা তৈরি হয়েছিল, সেখানে তিনি ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার ছিলেন, ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার ছিলেন হচ্ছে তিনি। আম্বেদকর তিনি হচ্ছেন যেমন হচ্ছে ভারতের কনস্টিটিউশন তো তৈরি করেছিলেন, এবং হচ্ছে তিনি সেন্ট্রাল গভর্নমেন্ট মানে হচ্ছে তোমার আরবিআই সেন্ট্রাল ব্যাংক তৈরির কনসেপ্টটাও তিনিই দিয়েছিলেন কিন্তু, ঠিক আছে? তো বি আর আম্বেদকর সম্পর্কে এতগুলো পয়েন্ট তোমাকে জানতে হবে বা মাথায় রাখতে লাগবে। পরবর্তী পরবর্তী প্রশ্ন, হিমালয়ান হাই অ্যালটিটিউড অ্যাটমসফেরিক অ্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার, এটা 8ই এপ্রিল 2025 তারিখে কোন জেলায় উদ্বোধন করা হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সুতরাং এই কোয়েশ্চেন্সগুলো এসছে, আবার আসতে পারে 100%। খাতা বের করবে, খাতার মধ্যে লিখবে, শুধু ফোনের মধ্যে দেখলে হবে না, এই পয়েন্টগুলো একটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খাতায় লিখে রাখবে উধমপুরে হচ্ছে তোমার হাই অ্যালটিটিউড অ্যাটমসফেরিক অ্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার এটা স্থাপিত হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর বলছে নিচের কোন গুহাগুলি তার উঁচু দুর্গের জন্য বিখ্যাত? উঁচু উঁচু দুর্গের জন্য বিখ্যাত হচ্ছে নিচের কোন গুহা, তাই তো? তো উত্তর হবে জুনাগড়, অপশন নাম্বার এ তে আছে জুনাগড় কেভস, ঠিক আছে? জুনাগড় কেভ কোথায়? অবভিয়াসলি গুজরাটে পড়ে, গুজরাটে পড়ে। আর এখানেই হচ্ছে জুনাগড় শিলালিপি তৈরি মানে পাওয়া গেছিল। কার জুনাগড় শিলালিপি? জুনাগড় শিলালিপি হচ্ছে রুদ্র দামেন, রুদ্র দামন হচ্ছেন তার হচ্ছে জুনাগড় শিলালিপি, ওকে? আচ্ছা দেখো, বাঘ কেভ মনে রেখে দেবে, পরীক্ষায় প্রশ্ন আসবে, এমপিতে অবস্থিত। আর এমপির হচ্ছে তোমার বিন্ধ্য পর্বতের মধ্যে পড়ে হচ্ছে তোমার বিন্ধ্য পর্বতের মধ্যে বাঘ কেভ পড়ে। আর এই বাঘ কেভের মধ্যে হচ্ছে তোমার মুরাল পেন্টিং এর জন্য বিখ্যাত,
মুরাল পেন্টিং, ঠিক আছে, মুরাল পেন্টিং এর জন্য বাগ কেভ ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশে রয়েছে, আর ইলোরা তো মহারাষ্ট্রে রয়েছে। আর ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 14 নম্বর 14 নম্বর কোয়েশ্চেন বলছে ভারতীয় নৌবাহিনীর বিমান ঘাঁটি নাম হচ্ছে আইএনএস বাজ, এটা নিম্নলিখিত কোথায় অবস্থিত? তো উত্তর কি লিটল আন্দামান, মিনিকয় আইল্যান্ড, গ্রেট নিকোবর আইল্যান্ড, নেক্সট হচ্ছে গ্রেট তোমার হচ্ছে কার নিকোবর। উত্তর হবে অপশন নাম্বার সি, গ্রেট নিকোবর আইল্যান্ডের মধ্যে। পরে হচ্ছে তোমার বাজ, আইএনএস বাজ, এইটা হচ্ছে ভারতবর্ষের একদম সাউদার্ন মোস্ট বা দক্ষিণতম হচ্ছে মিলিটারি পয়েন্ট, যেখানে হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা, যা হচ্ছে বঙ্গোপসাগর এবং সাউথ চায়না সিকে কানেক্ট করছে, সেখানে নজরদারি রাখবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইট ভারতবর্ষে, ঠিক আছে। আচ্ছা, আন্দামান নিকোবর আইল্যান্ড, এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কি মনে রাখবে? পোর্ট ব্লেয়ার ক্যাপিটাল, পোর্ট ব্লেয়ার, ঠিক আছে। এবার এই পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম কি? নাম চেঞ্জ হয়ে গেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ করে রেখেছে হচ্ছে বিজয়াপুরম, মনে রাখবে, ইম্পর্টেন্ট, বিজয়াপুরম, বিজয়াপুরম নাম রেখেছে পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম, ঠিক আছে। আচ্ছা বেশ, তারপরে মনে রাখবো হচ্ছে তোমার পুরো আন্দামান নিকোবর আইল্যান্ডের মধ্যে সব থেকে বড় আইল্যান্ড হচ্ছে মিডিল আইল্যান্ড বা মিড আন্দামান, মিড আন্দামানটা হচ্ছে সব থেকে বড় তোমার হচ্ছে দ্বীপ, ওকে। আচ্ছা, মিনিকয়, মিনিকয় আইল্যান্ড নিশ্চয়ই লাক্ষাদ্বীপে পড়ে। আর একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল, রেলওয়েতে এসেছিল, সব থেকে স্মলেস্ট আইল্যান্ড কোনটা? স্মলেস্ট আইল্যান্ড হচ্ছে তোমার লাক্ষাদ্বীপের, সেটা হচ্ছে কি আইল্যান্ড? নাম হচ্ছে বিত্রা, বিত্রা আইল্যান্ড, বিত্রা আইল্যান্ড হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে। আর লার্জেস্ট মনে রেখে দেবে, লার্জেস্ট আইল্যান্ড লাক্ষাদ্বীপের অ্যান্ড্রট, ঠিক আছে, এটা লার্জেস্ট। লাক্ষাদ্বীপ অবস্থিত হচ্ছে তোমার আরব সাগরে, আরব সাগর বা আরব সিতে অবস্থিত, আরবিয়ান সিতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে ভারতের এমএসএমই মন্ত্রণালয় কোন তারিখে এমএসএমই দিবস পালন করে? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আবার আসার চান্সেস রয়েছে 100%। এমএসএমই ডে পালন করা হয় 27শে জুন। এমএসএমই কি? এমএসএমই মনে হচ্ছে তোমার মাইক্রো, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ঠিক আছে, মিডিয়াম এন্টারপ্রাইজ, এইটা হচ্ছে তোমার ছোট ও ক্ষুদ্র শিল্প জন্য হচ্ছে যে একটা মন্ত্রণালয় রয়েছে, তো এমএসএমই হচ্ছে সেইটা, সেই মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছে নাম মনে রাখবে, নাম হচ্ছে তোমার জিতেন রাম, জিতেন রাম মাঝি, ঠিক আছে, জিতেন রাম মাঝি হচ্ছে এমএসএমই মন্ত্রণালয়ের মন্ত্রী। চলো তারপরে নেক্সট। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখান থেকে, সেটা জেনে রেখে দিও, যে 30শে জানুয়ারি, এটা হচ্ছে গান্ধীর হচ্ছে তোমার শহীদ দিবস, গান্ধীর মৃত্যু হয়েছিল, সেই জন্য এই দিনটাকে হচ্ছে শহীদ দিবস পালন করা হয়, এবং এটা কুষ্ঠ দিবসও বটে, ওই দিন মনে রাখবে কুষ্ঠ দিবস, ঠিক আছে, কুষ্ঠ দিবস এবং হচ্ছে শহীদ দিবস। শহীদ দিবস কেন? তার কারণ হচ্ছে গান্ধীর মৃত্যু হয়েছিল এই দিন, হত্যা করা হয়েছিল গান্ধীজিকে, ঠিক আছে, 1948 সাল। নেক্সট কোয়েশ্চেন বলছে 2025 সালের মার্চ মাসে কোন জাতীয় দিবস বা সপ্তাহ শিল্প কর্মক্ষেত্রের নিরাপত্তার জন্য, শিল্প কর্মক্ষেত্রের নিরাপত্তা মানে শিল্পক্ষেত্রে যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের নিরাপত্তার জন্য একটা সেফটি উইক পালন করা হয়, সেই সপ্তাহটা হচ্ছে অপশন নাম্বার ডি, ন্যাশনাল সেফটি উইক হিসেবে পালন করা হয় 4 তারিখ মার্চ মাসের, মার্চের 4 তারিখ থেকে 10ই মার্চ পর্যন্ত এইটা পালন করা হয়, ঠিক আছে, মনে রাখবে, পরীক্ষা এসেছিল কিন্তু কোয়েশ্চেনটা। 2024 সালের নভেম্বরে দুগ্ধ বিপ্লবের জন্য ভারতের কি অবদানকে সম্মান জানাতে কোন দিনটি পালন করা হয়? ভারতবর্ষের দুগ্ধ বিপ্লব হয়েছিল, মানে হচ্ছে শ্বেত বিপ্লবের কথা বলছে এই জায়গাটাতে, কোথায় আছে দেখো, হোয়াইট রেভলিউশন, শ্বেত বিপ্লব, শ্বেত বিপ্লব হয়েছিল, তো সেই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা অপশন নাম্বার ডি মিল্ক প্রোডাকশন ডে পালন করি, ঠিক আছে, সরি অপশন নাম্বার সিতে আছে, অপশন নাম্বার সিতে আছে ন্যাশনাল মিল্ক ডে। তো ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয় হচ্ছে তোমার নভেম্বর মাসের 26শে নভেম্বর। কি এই দিন? এই দিন হচ্ছে তোমার ভার্গিস কুরিয়ান, ভার্গিস কুরিয়ান তার বার্থডে, ভার্গিস কুরিয়ানের জন্মদিন,
বার্থ ডে, ঠিক আছে, ভার্গিস কুরিয়ানের বার্থডে। কে ভার্গিস কুরিয়ান? শ্বেত বিপ্লবের জনক। এই যে শ্বেত বিপ্লব, তার জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান। তার জন্মদিন হচ্ছে 26শে নভেম্বর, সেই জন্য হচ্ছে ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয়। আর এই সময়ে 1970-এর দশকে তোমার হচ্ছে আমুল ফ্যাক্টরি তৈরি হয়েছিল। আমুল আমুল তৈরি হয়েছিল কোথায়? গুজরাটের আনন্দ বলে একটা জায়গা রয়েছে, আনন্দ সিটিতে। আনন্দ সিটিতে তৈরি হয়েছিল, সেই জন্য এই আনন্দ সিটিটাকে বলা হয় হচ্ছে তোমার মিল্ক সিটি বলা হয়। এটাকে কি বলে? মিল্ক মিল্ক সিটি বলা হয়। মিল্ক সিটি বলা হয়, গুজরাটে রয়েছে। আর এইখানেই হচ্ছে স্থাপিত হচ্ছে এনডিডিবি। এনডিডিবি কি? এনডিডিবি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড স্থাপিত হয়েছিল আনন্দ শহরে। আমুল ফ্যাক্টরি তৈরি হয়েছিল। তো এই পুরোটি ব্যাপারটা মনে রাখবে। আর এই যে এটা ছিল যে ভারতবর্ষে হঠাৎ করে যে মিল্ক প্রোডাকশনের যে ইনক্রিজ হয়েছিল, সেই জন্য এটাকে বলা হয় অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড, ঠিক আছে। কি মনে রাখবে? যে হোয়াইট রেভলিউশনের সাথে অপারেশন ফ্লাড মানে হচ্ছে জড়িত, ঠিক আছে। চলো তারপরে নেক্সট বলছে ভগবান বিষ্ণুর হেলান দেওয়া একটি মূর্তি কোথায় নিম্নলিখিত কোন গুহাতে পাওয়া গেছে? হেলানো মূর্তি পাওয়া গেছে এলিফেন্টাতে নয়, আন্ডাভালিতে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? আন্ডাভালি কেভ। কোথায় অবস্থিত এটা? এটা অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত আন্ডাভালি কেভ, ঠিক আছে। এছাড়াও হচ্ছে অন্ধ্রপ্রদেশে আরো কিছু গুরুত্বপূর্ণ কেভ রয়েছে বা গুহা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেলাম বেলাম কেভ। ওকে, বেলাম কেভ গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, আরেকটা আছে বেলাম কেভ ছাড়াও। বেলাম কেভ গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে তোমার বোরা কেভ, ঠিক আছে। বোরা কেভ অবস্থিত হচ্ছে তোমার বোরা কেভ অবস্থিত আরাকু ভ্যালিতে। আরাকু ভ্যালি, আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে বোরা কেভ। ওকে, আচ্ছা দেখো ইলোরা কেভ। এই যে ইলোরা কেভ, এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত ঔরঙ্গাবাদ বলে একটা জায়গা রয়েছে। ঔরঙ্গাবাদ, এই ঔরঙ্গাবাদে অবস্থিত এবং হচ্ছে এটা চন্দ্রগিরি হিলে, চন্দ্রগিরি পাহাড়ে অবস্থিত হচ্ছে তোমার হচ্ছে ইলোরা কেভটা অবস্থিত। আর এখানেই হচ্ছে পাওয়া গেছে কৈলাসনাথ মন্দির। কি পাওয়া গেছে? কৈলাসনাথ টেম্পেল, যেটা হচ্ছে নাম শুনে বোঝা যাচ্ছে শিবার টেম্পেল। শিবের টেম্পেল হচ্ছে কৈলাসনাথ। কৃষ্ণ তৃতীয় মানে কৃষ্ণ প্রথম, তিনি হচ্ছেন তৈরি করছেন রাষ্ট্রকূট রাজা। নেক্সট 2025 সালের প্রতিষ্ঠিত জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর কোথায়? জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর নিম্নলিখিত কলকাতা, গুন্টুর, করাচি নাকি হচ্ছে নিজামাবাদ? অপশন নাম্বার ডি তে অবস্থিত নিজামাবাদ। কোথায়? তেলেঙ্গানাতে। তেলেঙ্গানাতে অবস্থিত হচ্ছে তোমার হলুদ বোর্ড। আর গুন্টুরে অবস্থিত হচ্ছে টোবাকো বা তামাক রিসার্চ সেন্টার। তামাক রিসার্চ সেন্টার বা তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে তোমার গুন্টুরে। নেক্সট বলছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির। কাকাতিয়া একটা রাজবংশ, এই কাকাতিয়াদের বানানো হচ্ছে রুদ্রেশ্বর মন্দির। এটা কোন মন্দির বা কোথায় অবস্থিত? এটা অবস্থিত রুদ্রেশ্বর মন্দির অপশন নাম্বার এ তে তেলেঙ্গানাতে অবস্থিত। তার কারণ কাকাতিয়ারা ওই অঞ্চলেই রুল করেছিল একটা সময়, ঠিক আছে। এই মন্দিরটার আরো ভালো করে যদি ইয়ে করো, নামটা বলি, তাহলে ভালো চিনতে পারবে। সেটা হচ্ছে এই মন্দিরটাকে বলা হয় রামাপ্পা টেম্পল। রামাপ্পা রামাপ্পা টেম্পল বলা হয়, ঠিক আছে। রামাপ্পা টেম্পল বলা হয় এবং এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এইটা 2021 সালে তৈরি হয়েছিল, মানে স্থাপিত তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত করা হয়, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে দেখি। পরবর্তী প্রশ্ন বলছে যে নিচের কোন স্থাপত্যটি 4 বাগ শৈলীতে নির্মিত হয়েছে? নিচের কোনটি 4 বাগ শৈলীতে অবস্থিত? উত্তর হবে তাজমহল। অপশন নাম্বার এ তে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, গম্বুজ অফ বিজাপুর, যেটাকে আমরা গোল গম্বুজ বলি, গোল গম্বুজ, ঠিক আছে। এটা হচ্ছে আদিল শাহ তৈরি করেছেন। আদিল শাহ। কোথায় আছে এটা? কর্ণাটক।
কর্ণাটকে আছে। কুয়াত আল ইসলাম মস্ক, মনে রাখবে 27খানা হিন্দু মন্দিরকে ডেস্ট্রয় করার পরে সেখান থেকে যে যে টুকরোগুলো পেয়েছিল সেগুলোকে নিয়ে কুয়াত আল ইসলাম মস্ক দিল্লিতে স্থাপিত হয়েছে। আর এটা কুতুব মিনার চত্বরে পাওয়া যায়। আর এই দুটোই স্থাপন করেছেন হচ্ছে কুয়াত আল ইসলাম মস্ক এবং হচ্ছে কুতুব মিনার, দুটোই স্থাপন করেছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে, এই কুতুবুদ্দিন আইবক তিনি স্থাপন করেছেন। কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন আইবক, ঠিক আছে, আইবক স্থাপন কিন্তু শেষ করেছিলেন, সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ, ঠিক আছে, ইলতুৎমিশ শেষ করেছিল। ওকে, চলো পরের। ওয়াল স্ট্রিট জার্নাল কোন ভারতীয় রাজ্যকে 2025 সালের জন্য গো টু গ্লোবাল ডেস্টিনেশন হিসেবে মনোনীত করেছে এর সমৃদ্ধ ঐতিহ্য বৈচিত্র্যময় বন্যপ্রাণীকে তুলে ধরবার জন্য? কোন দেশকে, কোন রাজ্যকে? অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশকে করেছে, ঠিক আছে, মধ্যপ্রদেশকে। চলো তারপরে কোয়েশ্চেন বলছে 2025 সালের মে মাসে কোন দেশ 78তম কান চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে? এক কথায় সবসময়ের জন্য এটাই মনে রাখবে যে কান চলচ্চিত্র যেটা, সেটা হচ্ছে তোমার ফিল্মের সাথে যুক্ত এবং এটা সবসময় অলওয়েজ ফ্রান্সে হয়ে থাকে। ফ্রান্সের শহর কানসে, সেখানে কানস ফেস্টিভ্যাল হয়ে থাকে। প্রথমবার হয়েছিল 1946 সালে। তো 1946 সাল থেকে প্রতি বছরই এটা হয়ে আসে ফ্রান্সে। তারপরে বলছে বৌদ্ধ মুরাল চিত্র ধারণকারী বাঘ গুহাগুলি কোথায় অবস্থিত? গুহাগুলি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে? আমি জাস্ট বলে দিলাম, বাঘ হচ্ছে তোমার কোথায় পড়ে? মধ্যপ্রদেশে পড়ে হচ্ছে বাঘ, বিন্ধ্য পর্বতের মধ্যে পড়ে হচ্ছে এখানে। আর হচ্ছে মুরাল পেন্টিং এর জন্য বিখ্যাত। কোয়েশ্চেনটা আমি বলেছি, এখানে রিপিট এসছে, ঠিক আছে। চলো তারপরে নেক্সট। ধোলাভিরা নিচের কোনটির জন্য বিখ্যাত? ধোলাভিরা কিসের জন্য বিখ্যাত? না এখানে হচ্ছে তোমার স্ক্রিপ্টেড শিল পাওয়া গেছে, ওয়াটার কনজারভেশন সিস্টেম রয়েছে ভালো, নাকি ইউজ অফ পাম লিভস রয়েছে, নাকি রক কাট আর্কিটেকচারের জন্য বিখ্যাত? ধোলাভিরা গুজরাটে পাওয়া গেছে, এটা একটা সিন্ধু সভ্যতার একটা সাইট। আর এইটা হচ্ছে তোমার ওয়াটার ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত। আর একমাত্র সিন্ধু সভ্যতার সাইট যেটা হচ্ছে 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে ঘোষণা করা হয়েছে ধোলাভিরাকে, ঠিক আছে। বিখ্যাত কুতুব মিনার কোন স্থাপত্য শৈলী দ্বারা নির্মিত হয়েছে? কুতুব মিনার তৈরি করেছেন বা স্টার্ট করেছেন হচ্ছে কুতুবুদ্দিন আইবক। আর আইবক হচ্ছে ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন শুরু করে। আর তার যে রাজবংশটা ছিল সে নামটা তারা নাম দিয়েছিল মুমালুক বংশ। কি নাম দিয়েছিল? মুমালুক বংশ, ঠিক আছে। তো এই মুমালুক বংশ, তাহলে মুঘল তো হবে না নিশ্চয়ই, তার কারণ মুঘলের অনেক আগে, মুঘলরা এসেছিল অনেক পরে। তো মুমালুক অপশন নাম্বার বি তে রয়েছে, মুমালুক স্টাইল দ্বারা তিনি তৈরি করেছিলেন কুতুব মিনার। কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, শেষ করেছিলেন ইলতুৎমিশ, শেষ করেছিলেন। কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিল। আর এটা বাজ পড়ে ওপরের কয়েকটা অংশ নষ্ট হয়ে যায়, সেটাকে আবার রিবিল্ড করিয়েছিল বা তোমার হচ্ছে পুনর্নির্মাণ করিয়েছিল। তো তার নাম হচ্ছে ফিরোজ শাহ তুগলক, তুগলক বংশীয় রাজা ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে। ফিরোজ শাহ তুগলক পুনর্নির্মাণ করায়। নেক্সট বলছে 24শে জানুয়ারি তারিখে ভারতের মেয়েদের অধিকার এবং কল্যাণ প্রচারের জন্য কোন দিবসটি পালন করা হচ্ছে? মেয়েদের জন্য হচ্ছে পালন করা হয় ন্যাশনাল গার্ল ইকুয়ালিটি ডে, ন্যাশনাল গার্ল সেফটি ডে, ন্যাশনাল গার্ল এম্পাওয়ারমেন্ট ডে, নাকি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে? অপশন নাম্বার ডি তে রয়েছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয় 24শে জানুয়ারি, ঠিক আছে। আর সেই দিন হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন ডেও বটে। এডুকেশন ডে, ওয়ার্ল্ড এডুকেশন ডে বা ইন্টারন্যাশনাল এডুকেশন ডে এবং ন্যাশনাল গার্ল চাইল্ড ডে দুটো একই দিনে পড়ে 24শে জানুয়ারিতে, ঠিক আছে। আচ্ছা, 25শে জানুয়ারি মনে রাখবে, 25শে জানুয়ারি পালন করা হয় ন্যাশনাল ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে অবজার্ভ করা হয় তোমার 25শে জানুয়ারিতে, ঠিক আছে। চলো তারপরে নেক্সট, আগ্রা দুর্গ বা আগ্রা ফোর্ট। তো এই যে তোমার জাহাঙ্গীরের যে জাহাঙ্গীর মহল অবস্থিত আগ্রা ফোর্টের মধ্যে, আগ্রা ফোর্ট আগ্রাই অবস্থিত, ঠিক আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রথম বছরই 1983 সালে। তো এর ভেতরে একটা জায়গা রয়েছে বা অন্দরে একটা বিল্ডিং রয়েছে, বিল্ডিংটার নাম হচ্ছে জাহাঙ্গীর মহল, ঠিক আছে। তো বলছে এইটা কোন স্টাইলে তৈরি? এটা হচ্ছে তোমার রেড স্যান্ডস্টোন দ্বারা তৈরি হচ্ছে, রেড স্যান্ডস্টোন দ্বারা তৈরি হচ্ছে। আগ্রা ফোর্ট আগ্রাতে অবস্থিত, এটা স্থাপন করেছে হচ্ছে
আকবর স্থাপন করেছিল আগ্রাতে, এবং এটা হচ্ছে সেই সময় যখন মুঘলদের রাজধানী আগ্রায় ছিল, তখন তাদের রাজধানী বা হচ্ছে তোমার প্রাসাদ যেখান থেকে তারা রুল করতো শাসকরা, সেটা আগ্রা ফোর্ট থেকেই করতো। পরবর্তীকালে ফতেপুর সিক্রি তারপরে আবার দিল্লিতে নিয়ে চলে যাওয়া হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলছে 29 নাম্বার, 2024 সালের নভেম্বরে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। তো কি দিবস হিসেবে পালন করা হয়েছিল? তো বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহের নেতা, ঝাড়খণ্ড বা হচ্ছে পুরো যে তোমার হচ্ছে উপজাতি সম্প্রদায় তাদের হিরো। তো তার জন্মদিন পালন করা হয় কি দিবস হিসাবে? ন্যাশনাল ট্রাইবাল ফ্রিডম ডে, জাতীয় গুরুদেব দিবস, নাকি বনবাসী দিবস, আদিবাসী স্বাভিমান দিবস? তো অপশন নাম্বার সি তে রয়েছে এটা, জাতীয় গৌরব দিবস হিসাবে পালন করা হয়। কবে না, ডেটটা দিয়েছে নভেম্বর দিয়েছে, কিন্তু ডেটটা মনে রাখবে হচ্ছে 15ই নভেম্বর। আর এই 15ই নভেম্বর যেটা, আর এই 2000 সালে ঝাড়খণ্ড রাজ্যটা সৃষ্টিও হয়েছিল এই দিনেই, এই তারিখেই সৃষ্টি হয়েছিল। তো একই দিনে জনজাতীয় গৌরব দিবস প্লাস হচ্ছে ঝাড়খণ্ড দিবস এই 15ই নভেম্বরেই পালন করা হয়। তার কারণ বিহার ভেঙে ঝাড়খণ্ড তোমার হচ্ছে 2000 সালের 15ই নভেম্বরেই তৈরি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই যে বিরসা মুন্ডা, তিনি উলঘুলান করেছিলেন এবং নিজেকে ধরিত্রী আবা হিসেবে হচ্ছে প্রকাশ করেছিলেন। ঠিক আছে, আর কি মনে রাখবে, বিরসা মুন্ডা স্টেডিয়াম রয়েছে, বিরসা মুন্ডা স্টেডিয়াম যেটা ফুটবল, সেটা অবস্থিত হচ্ছে রাঁচিতে। ঠিক আছে, ফুটবল স্টেডিয়াম, বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়াম অবস্থিত কোথায়? রাঁচিতে অবস্থিত। এবং তোমার বিরসা মুন্ডা যেটা হকি স্টেডিয়ামটা অবস্থিত হচ্ছে তোমার রৌরকেল্লা, ওড়িশাতে তোমার রৌরকেল্লা। ঠিক আছে, রৌরকেল্লাতে অবস্থিত হকি স্টেডিয়ামটা। বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাঁচিতে, বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাঁচিতে পড়ে। এগুলো সব পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন এক একটা। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী বলছে কোন স্থানটি তার বিস্তৃত ডকইয়ার্ড কাঠামোর জন্য বিখ্যাত? ডকইয়ার্ড মানে হচ্ছে তোমার পোর্ট বা বন্দরের কথা বলছে। তো বন্দর, প্রাচীনতম বন্দর কে ছিল? অপশন নাম্বার এ, লোথাল ছিল, গুজরাটে অবস্থিত লোথাল। পরের প্রশ্ন বলছে ভারতের আদমশুমারি অনুযায়ী 2001 থেকে 11 সালে ভারতের জনসংখ্যার আনুমানিক দশকিক বৃদ্ধি, আমি জাস্ট আগের কোশ্চেন মধ্যে বলেছি এটা, যে দশকীয় বৃদ্ধি যেটা, এটা বলেছে 2001 থেকে 11-র মধ্যে কত ছিল? তো 1 থেকে 11-র মধ্যে ছিল হচ্ছে তোমার 17.6%। 17.6%, 1 থেকে 11-র মধ্যেই দশকীয় বৃদ্ধি ছিল। আর এইটা ছিল হচ্ছে তোমার 1991 থেকে 2001 সাল পর্যন্ত যেই বৃদ্ধিটা ছিল সেটা ছিল 21%। সুতরাং হচ্ছে দেখো প্রায় কমে গেছে, আমাদের আস্তে আস্তে কমছে। আগে তো যদি আবার মনে করি সেন্সাস হয়, জনগণনা হয়, তখন আরো কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট বলছে বিশ্বের বৃহত্তম একশিলাকৃতির শিলা কাঠামো কৈলাস মন্দির নিম্নলিখিত কোন গুহায় পড়ে? তাহলে যেগুলো করাই সেগুলো পরীক্ষায় আসে। কৈলাস মন্দির আজকের ক্লাসে 2-3 বার করিয়েছি। কৈলাস মন্দির অবস্থিত হচ্ছে দেখো একশিলাকৃতি, মানে হচ্ছে তোমার মনোলিথিক মানে একটাই শিলা ছিল, বিশাল বড় একটা পাথর ছিল, সেই পাথরকে কেটে খনন করে তারপরে হচ্ছে তোমার মন্দিরটাকে তৈরি হয়েছে। বাইরে থেকে কোনো স্ট্রাকচার গাঁথা হয়নি, বানানো হয়নি, একটা বড় পাথরকে কেটে বানানো হয়েছে। তো সেই মন্দির রয়েছে কোথায়? ইলোরাতে রয়েছে, অপশন নাম্বার সি তে রয়েছে। বাক কেভ মুরালের জন্য বিখ্যাত, মুরাল পেন্টিং। ঠিক আছে, মুরাল পেন্টিং এর জন্য বিখ্যাত, আর এটা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে, এমপিতে অবস্থিত। ঠিক আছে, জুনাগড় কেভ ফোর্টের জন্য বিখ্যাত, উঁচু, সেটা হচ্ছে তোমার গুজরাটে পড়ে। আর অজন্তা কেভ হচ্ছে তোমার জাতকের জন্য বিখ্যাত, জাতকা টেলস বা জাতক গল্প। এই জাতকা গল্প বা স্টোরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার গৌতম বুদ্ধের জন্ম, এটা মধ্যপ্রদেশে পড়েছে, এই তোমার মহারাষ্ট্রে পড়েছে, এমএইচে। চলো, স্বরাজ দ্বীপ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যার সমুদ্র সৈকতের জন্য পরিচিত, কোথায় অবস্থিত?
স্বরাজ দ্বীপ কোথায় পড়ে? স্বরাজ দ্বীপ পড়ে হচ্ছে গালফ অফ মান্নারে, লাক্ষাদ্বীপ আইল্যান্ডে পড়ে, আন্দামান নিকোবর আইল্যান্ডে পড়ে, নাকি দমন অ্যান্ড দিউতে পড়ে? অপশন নাম্বার সি, আন্দামান নিকোবর আইল্যান্ডে পড়ে হচ্ছে তোমার কি না স্বরাজ দ্বীপ। স্বরাজ দ্বীপের পুরনো নাম কি ছিল জানো? স্বরাজ দ্বীপের পুরনো নাম ছিল হচ্ছে নেইল আইল্যান্ড, নেইল। ঠিক আছে, আর একটা আইল্যান্ড রয়েছে হ্যাভলক, হ্যাভলক আইল্যান্ড। এই হ্যাভলক আইল্যান্ডের বর্তমান নাম হচ্ছে শহীদ, শহীদ দ্বীপ। ঠিক আছে, আচ্ছা বেশ। আরেকটা আছে তোমার রস আইল্যান্ড। রস আইল্যান্ডের নামকরণ করা হয়েছে সুভাষচন্দ্র বোসের নাম অনুসারে, সুভাষ চন্দ্র বোস আইল্যান্ড। ঠিক আছে, সুভাষচন্দ্র বোস আইল্যান্ড হিসেবে পড়া হয় রস আইল্যান্ডকে। তারপরে বলছে যে নীলগিরি পাহাড়, নীলগিরি পাহাড়ে কোন পাহাড়ি স্টেশন অবস্থিত? নীলগিরি হিল স্টেশন অবস্থিত হচ্ছে দার্জিলিংয়ে, তো হবে না, উটি। নীলগিরি পাহাড়ে উটি অবস্থিত, যেটা তামিলনাড়ুতে পড়ে, তামিলনাড়ু, স্টেট অফ তামিলনাড়ু। ঠিক আছে, মুসৌরি পরে উত্তরাখণ্ডে বিখ্যাত, সিমলা পরে হিমাচল প্রদেশের, হিমাচল প্রদেশের এগুলো হচ্ছে এক একটা তোমার তোমার হিল স্টেশন, ঘুরতে যাওয়ার জায়গা। ঠিক আছে, শৈল শহর। নেক্সট বলছে ভারতের কোন ব্যাংক 2025 সালে তার 90তম বৎসর উদযাপন করেছে? 90তম বৎসর উদযাপন করেছে ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন নাম্বার সি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তার কারণ বললাম 1935 সালে স্থাপিত হয়েছিল, গুনে দেখো 2025 সাল পর্যন্ত 90 বছর কমপ্লিট করেছে এই বছর। ঠিক আছে, আচ্ছা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রাচীন নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা স্থাপিত হয়েছিল 1921 সালে স্থাপিত হয়েছিল। আর হচ্ছে স্টেট ব্যাংকটা জাতীয়করণ হয় হচ্ছে তোমার 1 জুলাইতে, 1 জুলাই, 1 জুলাই 1955 সাল। ইকোনমিতে পড়েছি আমি, 1955 সাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই সব থেকে বড় ব্যাংক, দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভারতবর্ষের, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা স্থাপিত হয়েছে 1894 সালে। আর এটা স্থাপন করেছে হচ্ছে লালা লাজপত রায়, লালা লাজপত রায়। ঠিক আছে, লালা লাজপত রায় স্থাপন করেছে, লাহোরে হেডকোয়ার্টার, বর্তমানে দিল্লিতে রয়েছে, দিল্লিতে রয়েছে বর্তমানে হেডকোয়ার্টার। এটার হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে, মুম্বাইতে আছে। এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে। পরবর্তী 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার চাইছে 2011 অনুযায়ী, তো অপশন নাম্বার সি 74%। ঠিক আছে, আর 76% হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার, ওয়েস্ট বেঙ্গলে। তো ন্যাশনাল যে রেট থেকে আমাদের এডুকেশন রেট বেশি। 37 নম্বর কোশ্চেন বলছে যে ভারতে 2025 সালের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করা হয়েছে 26শে জানুয়ারিতে। তো এই বছর 2025-এর থিম কি ছিল? থিম ছিল অপশন নাম্বার সি স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ, এটা ছিল। আর 26শে জানুয়ারি প্রতি বছর একজন করে বিশেষ গেস্ট আসে। এই বছরের ইন্দোনেশিয়ার গেস্ট ছিলেন, ঠিক আছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, নাম হচ্ছে প্রবো সুবিয়ান্ত, সুবিয়ান্ত প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া, প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া। খেয়াল রাখবে ঘটনাচক্রে প্রথম বছর যে আমাদের রিপাবলিক ডে হয়েছিল 1950, 26শে জানুয়ারি, সেই বছরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তার নাম হচ্ছে সুকর্ণ, সুকর্ণ। ঠিক আছে, সুকর্ণ ছিলেন হচ্ছে তোমার দুজনই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এসছেন প্রথম বছর এবং এই বছর। পরবর্তী নাগাল্যান্ডের হর্নবিল উৎসবের সাথে জড়িত উপজাতি গোষ্ঠীর নাম কি? নাগাল্যান্ডে হর্নবিল হয় বাচ্চা বাচ্চা জানে, তাই তো। আর এই হর্নবিল উৎসবটা পালন করে হচ্ছে নাগারা, নাগা ট্রাইব যারা রয়েছে নাগাল্যান্ডে তারা পালন করে। আর এই হর্নবিল উৎসব হয় হচ্ছে ওই 1 তারিখ থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত, 1 তারিখ থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত পালন করা হয় হর্নবিল ফেস্টিভ্যাল। নাগাল্যান্ড নর্থ ইস্টের একটা রাজ্য।
নেক্সট কোয়েশ্চেন বলছে জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ স্থান যন্তর মন্তর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যময় কোন রাজ্যে অবস্থিত। মানে এক কথা এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যন্তর মন্তর একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোথায় অবস্থিত। রিসেন্টলি জাস্ট কয়েকদিন আগে আমি কোর্সে এটা করিয়েছি। যন্তর মন্তর অবস্থিত রাজস্থানের জয়পুরে। কোথায়? রাজস্থানের জয়পুর। অনেকের মনে হতে পারে দিল্লিতে, তাদের ডাউট আমি ক্লিয়ার করে দিই। যন্তর মন্তর টোটাল ভারতবর্ষে 5টা রয়েছে। একটা হচ্ছে জয়পুরে, যেটা হচ্ছে তোমার জয়পুরে, যেটা হচ্ছে সব থেকে বড়। তারপরে মনে রাখবে দিল্লিতে অবস্থিত, দিল্লিতে রয়েছে একটা। দেন হচ্ছে বারাণসীতে রয়েছে একটা, বারাণসীতে রয়েছে। তারপরে উত্তরপ্রদেশের এক শহর মথুরাতে রয়েছে, এবং মধ্যপ্রদেশের শহর উজ্জয়ন, উজ্জয়নেতে রয়েছে বা উজ্জয়িনীতে রয়েছে। 5টা জায়গায় যন্তর মন্তর রয়েছে, আর প্রত্যেকটাই বানিয়েছেন হচ্ছে জয়পুরের স্থাপনাকারী। নাম কি? নাম হচ্ছে যে সওয়াই রাজা জয়সিংহ দ্বিতীয়। ঠিক আছে, জয়সিংহ দ্বিতীয়। তারপরে বলছে দেশের রাষ্ট্রদূতরা 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের বিদেশমন্ত্রী এবং 61টা দেশের রাষ্ট্রদূতরা মিলে কোন জাতীয় উদ্যান পরিদর্শন করেন এবং তার সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং আইকনিক একশৃঙ্গ যুক্ত গন্ডার অভিজ্ঞতা অর্জনের জন্য। মানে বলছে যে একশৃঙ্গ গন্ডার দেখতে গেছিল বা পর্যবেক্ষণ করতে গেছিল, কোথায় গেছিল? তো একশৃঙ্গ গন্ডারের সব থেকে আদর্শ জায়গা কোথায়? অপশন নাম্বার ডি, কাজিরাঙ্গা, আসাম। ঠিক আছে, সেখানেই তারা গেছিলেন। সুন্দরবন। আচ্ছা চলো তারপরে জিম করবেট। জিম করবেট এটা হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, 1936 সালে স্থাপিত হয়েছিল, এবং এটাই ভারতবর্ষের প্রথম টাইগার রিজার্ভ। 1973 সাল প্রথম টাইগার রিজার্ভ লিখলাম। ঠিক আছে, আর এটা কোথায় অবস্থিত? এইটা অবস্থিত ইউকেতে অবস্থিত। ঠিক আছে, মানে হচ্ছে উত্তরাখণ্ডে পড়ে। পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় পড়ে? উত্তর দেবে কেরালাতে পড়ে, কেরালাতে পড়ে। ঠিক আছে, আচ্ছা বেশ। সুন্দরবন ন্যাশনাল পার্ক নয়, প্রথমে স্থাপিত হয়েছিল সুন্দরবন। সব কটা বলবো। সুন্দরবন হচ্ছে প্রত্যেক কটা ট্যাগ রয়েছে। সুন্দরবন হচ্ছে প্রথমে টাইগার রিজার্ভ হয়, তারপরে হয় হচ্ছে ন্যাশনাল পার্ক, দেন হয় হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হেরিটেজ। ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ হয়। দেন হয় হচ্ছে তোমার রামসার সাইট, রামসার সাইট হয়। ঠিক আছে, রামসার সাইট হয়। তো ঝপাঝপ করে ইয়ারগুলো লিখে নাও। টাইগার রিজার্ভ হয় হচ্ছে 1973 সাল, সুন্দরবন ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় 1984 সালে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় 1987 সালে, এবং হচ্ছে রামসার সাইট ঘোষণা করা হয় 2017 সালে, 19 সালে, 2019-এ। ঠিক আছে, আচ্ছা বেশ। 2023 সালে, দাঁড়াও এক সেকেন্ড, 2023 সালে হচ্ছে তোমার এখানে হচ্ছে যে তোমার সুন্দরবনের মধু, হানি, সুন্দরবনের মধুকে তোমার জিআই ট্যাগ দেয়া হয়, জিআই ট্যাগ দেয়া হয় 2023 সালে দেয়া হয়। ঠিক আছে, আচ্ছা ইম্পর্টেন্ট, লিখে নাও এগুলো সব কটা ইম্পর্টেন্ট, কিন্তু খাতার মধ্যে লিখে নেবে। 41 নম্বর প্রশ্ন, সেন্সাস থেকে কোয়েশ্চেন্স। তার মধ্যে তোমাকে বলতে চাইছে যে সেন্সাসটা ভালো করে পড়ে যাও ভাই, এই বছরও আসবে সেন্সাস থেকে কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো সেন্সাস থেকে প্রশ্ন আসছে, বলছে যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত? ভারতের লিঙ্গানুপাত হচ্ছে 948 জন 40, 940, 950, 943। অপশন নাম্বার এ 943 জন মহিলা 1000 জন পুরুষের মধ্যে। ঠিক আছে, 1000 জন পুরুষের মধ্যে 943 জন মহিলা। কেরালাতে সব থেকে বেশি মহিলার সংখ্যা বেশি, কিন্তু 1000-এর ওপরে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের ইস্পাত শহর নামে অবস্থিত? ভারতের ইস্পাত শহর অবস্থিত হচ্ছে অপশন নাম্বার জামশেদপুর। তার কারণ আমরা জানি জামশেদপুর টাটানগর টিসকো অবস্থিত, টাটা আয়রন স্টিল কোম্পানি টিসকো অবস্থিত, আর এটি অবস্থিত হচ্ছে সুবর্ণরেখা ও
খড়কাই নদীর তীরে, খড়কাই নদীর তীরে অবস্থিত হচ্ছে এই তোমার জামশেদপুর টিসকো, ঠিক আছে। আচ্ছা, এখানেই হচ্ছে কিনান স্টেডিয়াম অবস্থিত, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিনান স্টেডিয়াম। কিনান স্টেডিয়াম অবস্থিত। কে কিনান? কিনান ছিলেন হচ্ছে টিসকোর টিসকো যে যে জামশেদপুরে যে টাটা আয়রন, টাটার হচ্ছে প্রথম ম্যানেজার ছিলেন। তো ম্যানেজার ছিল কিনান, এই তার নাম অনুসারে হচ্ছে তোমার কিনান স্টেডিয়াম রাখা হচ্ছে জামশেদপুরের, হচ্ছে ঝাড়খণ্ডে পড়ে, ঝাড়খণ্ডে, ঠিক আছে। চলো তারপরে নেক্সট বলছে যে বিলম্বিত ও দ্রুত, মানে হচ্ছে দ্রুত এবং বিলম্বিত, এই দুটো স্টাইল নিম্নলিখিত কোন গানের স্টাইল? খেয়াল গান, ধ্রুপদ গান, টপ্পা গান, নাকি হচ্ছে ঠুমরি গান? তো উত্তর কি দেবে? অপশন নাম্বার এ, খেয়াল গানের সাথে যুক্ত হচ্ছে বিলম্বিত এবং ধ্রুপদ। খেয়াল গানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম মনে রাখতে হবে, যেমন ভীমসেন যোশী, এই খেয়াল গানের থেকেই ভীমসেন যোশী গুরুত্বপূর্ণ। তারপরে মনে রাখবে হচ্ছে গঙ্গুবাই হাঙ্গেল, গঙ্গুবাই হাঙ্গেল, ঠিক আছে, গঙ্গুবাই হাঙ্গেল বেশ ইম্পর্টেন্ট নেম। তারপরে আমির খান, উস্তাদ আমির খান, ঠিক আছে, বেশ। টপ্পা, টপ্পার জন্য একজন বিখ্যাত নাম রয়েছে, নাম হচ্ছে মনে রাখবে রামনিধি গুপ্ত, রামনিধি গুপ্ত, ঠিক আছে, বা নিধি বাবু বলা হয়, নিধি বাবু, নিধি বাবু টপ্পা বলা হয়, ঠিক আছে। টপ্পা গান কারা করে? টপ্পা গান কারা করে? ক্যামেল বা উট চালক যারা, উট চালকরা গান করে হচ্ছে টপ্পা গান। এসছে পরীক্ষায়, আবার আসবে, বারবার আসবে উট চালকরা। ঠুমরি গান, ঠুমরি গান হচ্ছে কুইন অফ ঠুমরি, রানী বলা হয় ঠুমরি, ঠুমরির রানী বলা হয় হচ্ছে গিরিজা দেবী, গিরিজা দেবী, গিরিজা দেবী বলা হয় কুইন অফ ঠুমরি, ঠিক আছে, বেশ। চলো, আচ্ছা এর সাথে আরেকটা পয়েন্ট মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে কুইন অফ গজল, কুইন অফ গজল বলা হয় বেগম আখতার, বেগম আখতার কুইন অফ গজল বলা হয়, ঠিক আছে। চলো তারপরে নেক্সট কোশ্চেন, পূর্বাঙ্গ ও উত্তরাঙ্গ, পূর্বাঙ্গ এবং উত্তরাঙ্গ কর্ণাটক সঙ্গীতের কোন উপাদানের মধ্যে পড়ে? বর্ণম, অনুপল্লবী, রাগামালিকা, নাকি হচ্ছে চরণম? অপশন নাম্বার এ বর্ণম। এবার হচ্ছে মিউজিক থেকে কোশ্চেন এগুলো সব, ঠিক আছে, সব একই এই বছরের পরীক্ষার প্রশ্ন। পরবর্তী, নিচের কোনটি ঘনবাদ্য নয় বলেছে? তাহলে ঘনবাদ্য নয়, অপশন নাম্বার এ মৃদঙ্গম ঘনবাদ্য নয়, ঠিক আছে। খোল, করতাল, মঞ্জিরা, জলতরঙ্গ সব ঘনবাদ্যের মধ্যে পড়ে, ঠিক আছে, ভাইব্রেশনের মাধ্যমে হয় যেগুলো, সেগুলোকে গণমাধ্যম বলে। তারপরে বলছে যে কর্ণাটক সঙ্গীতের পল্লবী এর শেষ অংশটি সাধারণত কোন নামে পরিচিত? পল্লবীর সাধারণত শেষ অংশটি হচ্ছে তোমার রাগমল্লিক, অপশন নাম্বার এতে রয়েছে, ঠিক আছে। রাজপুত্র স্বাতী তরুণাল, এই যে স্বাতী তরুণাল কোন নৃত্যের সাথে যুক্ত? মোহিনীয়াট্টম, কোথায় রয়েছে? অপশন নাম্বার সি তে রয়েছে, মোহিনীয়াট্টমের সাথে যুক্ত হচ্ছে স্বাতী তরুণাল। ওডিসি, মোহিনীয়াট্টম, কথাকলি এবং হচ্ছে ভারতনাট্যম, প্রত্যেকটা হচ্ছে ক্লাসিক্যাল সিঙ্গিং এর উদাহরণ। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর, মোহিনীয়াট্টম হচ্ছে কেরালার, ঠিক আছে, ওডিসি তো ওডিশার হবে, এবং কথাকলিও কিন্তু কেরালার, ঠিক আছে, কেরালা। পরবর্তী, কোন শ্রেণীর বাদ্যযন্ত্র দৈনন্দিন জীবনের উপযোগী বস্তুর সাথে সম্পর্কিত ছিল? তো বলছে তাতাবাদ্য, ঘনবাদ্য, আবাদ্যবাদ্য, নাকি হচ্ছে সুশিরাবাদ্য? অপশন নাম্বার এতে সিতে রয়েছে হচ্ছে তোমার ঘনবাদ্য, এরা হচ্ছে দৈনন্দিন জীবনের সাথে যুক্ত। 49 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি কর্ণাটকী শৈলীর রচনার অংশ নয় বলেছে? কর্ণাটকী শৈলীর রচনার অংশ নয়। দেখো ক্লাসিক্যাল সিঙ্গিং দুই ধরনের, একটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল, এটা হচ্ছে তোমার কর্ণাটকী ক্লাসিক্যাল। সাউথ ইন্ডিয়া কর্ণাটকী, উত্তর ভারতে হচ্ছে তোমার হিন্দুস্তানি ক্লাসিক্যাল হয়। তো এখানে বলেছে কর্ণাটকী বা সাউথ ইন্ডিয়ার সাথে যুক্ত নয় কোনটা? বর্ণম,
পল্লবী, রাগমালিকা, তিনটেই হয়, শুধু হয় না হচ্ছে অপশন নাম্বার বি চতুরঙ্গম, এটা হচ্ছে এই তোমার কর্ণাটকের সাথে যুক্ত নয়। 50 নম্বর বলছে উত্তর পশ্চিম ভারতের উট আরোহীদের লোকসঙ্গীত থেকে কোন হিন্দুস্তানি সঙ্গীত ধারার উৎপত্তি হয়েছে? জাস্ট কিছুক্ষণ আগেই আমি বলেছি যারা উট চালকরা ছিল তারা এক ধরনের গান করত, সেই গানটা হচ্ছে টপ্পা গান, খেয়াল গান নয়। খেয়াল গান তো আমি বলে দিয়েছি টপ্পা, অপশন নাম্বার বিতে রয়েছে। সো আজকের মতন এইটুকুনি থাক। বেস্ট কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরআরবি এনটিপিসি 2025 সালের যত তোমার গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশ্চেন ছিল, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং হচ্ছে টাফ কোয়েশ্চেন, ডিফিকাল্ট কোয়েশ্চেন ছিল যেগুলো ছেড়ে দিয়ে এসছে বাচ্চারা, সেই প্রশ্ন কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরেছি। নেক্সট সেশনে আবার অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স করাবো ওই একই সেশনে, ঠিক আছে? তো সেশন ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর যদি তোমাদের ভালো লাগে তবে কিন্তু সেকেন্ড সেশন আনবো, ঠিক আছে? ধন্যবাদ, দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল।